আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা খুবই ইন্টারেস্টিং একটা টপিক নিয়ে আলোচনা করছিলাম। সেটা হচ্ছে আমরা গণিতের একেবারে বেসিক থেকে আলোচনা করতে চাচ্ছিলাম। তো এই যে আলোচনার মাঝে আমাদের সংখ্যা নিয়ে আলোচনা করার গুরুত্ব কিন্তু অপরিহার্য হয়েছিল। আমরা কিভাবে গণনা করতে শিখেছি, আদিম যুগে বা প্রাচীন কালে মানুষ কিভাবে কোনো কিছু গণনা করত, সেসব নিয়েই আমরা আলোচনা করেছিলাম আমাদের আগের ভিডিওগুলাতে। তো এখন আমরা আরো একটু সেগুলোকে ছোট্ট করে রিক্যাপ করে দিই এবং সামনের দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করি এই ভিডিওর মাধ্যমে। তো এই ভিডিওটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, কারণ এখান থেকে অনেক ইন্টারেস্টিং বিষয় গণিত সম্পর্কে জানতে পারবে এবং গণিত পড়ার প্রতি আরো বেশি আগ্রহী হয়ে উঠবে বলে আমরা আশা করি। তো এটা আমরা শুরু করব ইতিহাসটাকে আবার একটু রিপিট করার মাধ্যমে। তো প্রাচীনকালে মানুষ যখন একেবারে আদিম যুগে, অর্থাৎ যখন মানুষের মোটামুটি সিভিলাইজড হওয়া শুরু করে, তো তখন থেকে তাদের প্রয়োজন হয় অনেক কিছু গণনা করার। তারা দৈনন্দিন জীবনে গণনা করার প্রয়োজন আরো বাড়তে থাকে। প্রথমত তারা ১ এবং ২ এই এতটুকুই গুনতে পারত, যেমনটা শিশুরা গুনে থাকে বা শিশুরা যেমনটা পারে। তো এইরকমভাবে যখন তারা ১ এবং ২ নিয়ে পড়ে থাকতো বা এতটুকু তারা জানতো, এতে তাদের হতো না। কিভাবে হবে? তাদের আরো বেশি আ গণনা করার বা হিসাব রাখার প্রয়োজন হলো। এর তাগিদে তারা কি করলো? এরকম নুড়ি পাথর, ছোট, ছোট নুড়ি পাথর কিংবা অন্যান্য মাধ্যমে তারা সংখ্যাগুলার হিসাব তাদের কাছে রাখতো। তাদের কাছে কি পরিমাণ পশু আছে কিংবা কি পরিমাণ জিনিস আছে, বস্তু আছে, সেগুলোর হিসাব রাখতো তারা এই ছোট্ট, ছোট্ট বা নুড়ি পাথরের মাধ্যমে। তো তখন থেকে আস্তে, 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 আস্তে করে কি করা হয়? সংখ্যাকে লিখে প্রকাশ করার একটা আ সময় আসে। যখন সংখ্যাকে তারা লিখে প্রকাশ করতে চায়, তখন তারা বিভিন্ন ধরনের প্রতীক ব্যবহার করে, বিভিন্ন ধরনের চিত্র ব্যবহার করে। এই রকমভাবে তারা প্রাথমিকভাবে ভাষা সংখ্যাকে লিখে প্রকাশ করে বা লিখে সংরক্ষণ করে সেই তথ্যটা। তারপর হলো কি, তারপর আস্তে, আস্তে যত দিন যায়, যত সবকিছুতে উন্নত হয়, আরো বেশি সিভিলাইজড হয়, আরো বেশি অর্গানাইজড হয় এবং আরো বেশি শিল্পান্বয়ন ঘটে। তখন কি এত ছোট, ছোট সংখ্যা দিয়ে তো সেগুলো চলবে না। তখন আরো বড়, বড় সংখ্যার প্রয়োজন হয়। তো এরই তাগিদে আস্তে, আস্তে করে নাম্বার পদ্ধতি বা সংখ্যা পদ্ধতি, নাম্বার সিস্টেম, এটার ডেভেলপমেন্ট কিন্তু অনেক দ্রুত গতিতে হয়। তো এই ছিল হচ্ছে আমাদের সংখ্যা আবিষ্কারের ইতিহাস। তো তখন তারা আস্তে, আস্তে করে সংখ্যাগুলোকে এখন যেভাবে লিখি, সেই লৈখিক রূপে কিন্তু আসে। তো আমরা গত ভিডিওতে জেনেছি যে আমাদের মূলদ সংখ্যা কি এবং আমাদের অমূলদ সংখ্যা কি, এগুলো নিয়ে কিন্তু আমরা জেনেছি। তাহলে যতগুলো সংখ্যা আছে, সংখ্যার জগতে যতগুলো সংখ্যা আছে, সকল সংখ্যা আমরা জানি যে একটা হচ্ছে কি বাস্তব সংখ্যা, আরেকটা হচ্ছে কি, আরেকটা হচ্ছে অবাস্তব সংখ্যা। অবাস্তব মানে কি? অবাস্তব মানে হচ্ছে কাল্পনিক, তাই না? কাল্পনিক, কাল্পনিক মানে হচ্ছে অবাস্তব বা ইমাজিনারি। আর বাস্তব সংখ্যা হচ্ছে রিয়েল নাম্বার, ঠিক আছে? রিয়েল নাম্বার। তো সংখ্যা হচ্ছে সংখ্যার যে দুনিয়া বা নাম্বারের যে ওয়ার্ল্ড, নাম্বার ওয়ার্ল্ড, সংখ্যার জগৎ। সংখ্যার জগতে এই ২ ধরনের সংখ্যা থাকে। তো রিয়েল বা বাস্তব জগতে, আ বাস্তব জগতে হিসাব নিকেশের জন্য সাধারণত সবথেকে বেশি ব্যবহৃত হয় যে সংখ্যাগুলো, সেটাই হচ্ছে বাস্তব সংখ্যা। তো বাস্তব সংখ্যাকে রিয়েল, তাই না? রিয়েল আর দ্বারা ডিনোট করা হয়। আর অবাস্তব বা কাল্পনিক সংখ্যাকে আই বা ইমাজিনারি নাম্বার বা আই দ্বারা এটাকে ডিনোট করা হয়। তো এতটুকু বোঝা গেছে। এবার আমরা দেখি যে কাল্পনিক সংখ্যাটা কি? কাল্পনিক সংখ্যা মানে যেই সংখ্যাটার আসলে অস্তিত্ব নাই, যেটা আসলে বাস্তবে পসিবল না সাধারণভাবে। তো সেগুলো হচ্ছে আমাদের অবাস্তব সংখ্যা বা আমাদের কাল্পনিক সংখ্যা। তাহলে বাস্তব সংখ্যাটা দেখো, বাস্তব সংখ্যাটা কি? বাস্তব সংখ্যা হচ্ছে সে সকল সংখ্যা, যে সকল সংখ্যা মূলদ কিংবা অমূলদ। অর্থাৎ এক কথায় আমরা বলতে পারি যে সকল সংখ্যা কি সংখ্যা রেখায়, সংখ্যা রেখার এই যে সমতলটা, এই সমতলে স্থান দেওয়া যে সকল সংখ্যার ক্ষেত্রে পসিবল, সেগুলোই হচ্ছে আমাদের বাস্তব সংখ্যা। তো সংখ্যা রেখা সম্পর্কে আমরা অনেক আগে জেনেছি, আমরা ছোটবেলায় জেনেছি, তাই না? তো সংখ্যা রেখার যত ডান দিকে যাবে তত কি হবে? তত পজিটিভ হবে বা পজিটিভ সংখ্যা আমরা পাবো। আর শূন্যের বাম দিকে যত যাবে তত কি হবে? তত নেগেটিভ আমরা পাবো। তো এই যে শূন্য, শূন্যর ডানে গেলে কি হবে? বৃদ্ধি পাবে, তাই না? বৃদ্ধি পাবে, এজন্য এই সংখ্যাগুলো হচ্ছে পজিটিভ এবং শূন্যের বামে গেলে সেগুলো হ্রাস পাবে। এই কারণে এটা হচ্ছে নেগেটিভ। তো এখানে হতে পারে 1, 2, 3, 4, 5, 6, 7 এটসেট্রা, এটসেট্রা। আর এখানে হতে পারে -1, -2, -3, -4, এভাবে এটা চলতে থাকবে, চলতে থাকবে। এই যে তীর চিহ্নের মানে কি? মানে হচ্ছে কি চলতেই আছে, চলতেই আছে, তাই না? অসীমের, অসীম দিকে। তাহলে এই যে অসীমের চিহ্ন আমরা দেখাই দিই যে অসীম, পজিটিভের দিকে অসীম বা প্লাস ইনফিনিটি। আর নেগেটিভের দিকে অসীম মানে হচ্ছে নেগেটিভ ইনফিনিটি। তো এই যে হচ্ছে আমাদের যে বেসিক সংখ্যা রেখাটা আসলে কেমন হয়? এইবার তোমরা একটু খেয়াল করে বলো তো যে এই যে ১ এবং ২, এগুলোর মাঝখানে তো আরো অনেক অসংখ্য, অসংখ্য সংখ্যা আছে, তাই না? ১ এবং ২ এর মাঝখানে। তো ১ এবং ২ এর মাঝখানে যে অসংখ্য সংখ্যা আছে, সেগুলা কি পূর্ণ সংখ্যা হবে? সেগুলা পূর্ণ সংখ্যা হবে না। তাহলে সেগুলা কি হবে? সেগুলা হবে হচ্ছে ভগ্নাংশ।
ভগ্নাংশ। তাহলে ভগ্নাংশটা কি বাবা? ভগ্নাংশটা হচ্ছে ভাঙা অংশ। অর্থাৎ পূর্ণ জিনিসের ভাঙা অংশটাই হচ্ছে ভগ্নাংশ। তাহলে ১ পূর্ণ, ২ ও পূর্ণ। তাহলে ১ এবং ২ এর মাঝামাঝি যতগুলো সংখ্যা আছে সবগুলাই কি? সবগুলোই ভগ্নাংশ বা ভাঙা অংশ। তো এতটুকু আশা করি যে বোঝা গিয়েছে। তাহলে ভগ্নাংশটা আবার কত ধরনের হতে পারে? ভগ্নাংশ কিন্তু আবার ২ ধরনের হতে পারে, তাই না? যে ভাঙা অংশটা আসলে কি? কিভাবে আমরা সেটাকে প্রকাশ করি? তো ২ ভাগে আমরা প্রকাশ করি। সাধারণভাবে আমরা প্রকাশ করি সাধারণভাবে আমরা প্রকাশ করি কিংবা আমরা কিভাবে প্রকাশ করতে পারি? আমরা দশমিকের সাহায্যে প্রকাশ করতে পারি। তো এইবার একটু উদাহরণ দেওয়া যাক বাবা। দেখো, সাধারণ কিভাবে আমরা প্রকাশ করি? সাধারণ বলতে কি? উপরে একটা সংখ্যা থাকবে আর নিচেও একটা কোনো একটা সংখ্যা থাকবে। তো নিচে কিন্তু শূন্য থাকা যাবে না। নিচে শূন্য বাদে যেকোনো সংখ্যা থাকতে পারে। তাহলে শূন্যটা নিচে কেন থাকা যাবে না বাবা? সেটা আমরা সামনে আলোচনা করব। আর এখানে দশমিক ভগ্নাংশ মানে কি? দশমিক ভগ্নাংশও ঠিক একই। একটা পূর্ণ সংখ্যা হবে এবং পূর্ণ সংখ্যার আ দশমিকের এই পাশে একটা পূর্ণ সংখ্যা হবে। এই পাশ বলতে দশমিকের বাম পাশে পূর্ণ সংখ্যা হবে এবং দশমিকের ডান পাশে অসংখ্য সংখ্যা হতে পারে কিংবা নির্দিষ্ট সংখ্যক সংখ্যা হতে পারে। এই ২ রকম কিন্তু এখানে হতে পারে। আচ্ছা চলো এখানে দেখি যে ভগ্নাংশ, এই যে ভগ্নাংশের ধারণাটা আমরা দিলাম, এই ভগ্নাংশটা আসলে কত ধরনের? ভগ্নাংশটা ৩ ধরনের, ঠিক আছে? ভগ্নাংশটা ৩ ধরনের। একটা হচ্ছে প্রকৃত, আরেকটা কি তাহলে? অপ্রকৃত। আরেকটা কি? মিশ্র। তো মিশ্রটাকে আমরা সাধারণত উল্লেখ করি না। কারণ অপ্রকৃত ভগ্নাংশটাই আসলে মিশ্র ভগ্নাংশের আরেকটা রূপ কিংবা মিশ্র ভগ্নাংশই অপ্রকৃত ভগ্নাংশের একটা রূপ। এতটুকু ক্লিয়ার? আচ্ছা। এইবার আমরা কিছু ইন্টারেস্টিং বিষয়গুলা এখানে আলোচনা করতে চাই এবং সেই বিষয়গুলা একটু মনোযোগ দিয়ে তোমাকে শুনতে হবে। তো এখানে আমরা এখন সাধারণ ভগ্নাংশ দেখলাম। আর দশমিক ভগ্নাংশের ক্ষেত্রে কি হতে পারে? দশমিক ভগ্নাংশের ক্ষেত্রে কয়েকটি সাধারণ বিষয় আমাদের মাথায় রাখতে হবে। তো প্রথমত যখন আমরা দশমিক ভগ্নাংশের দিকে লক্ষ্য করব, তখন আমাদেরকে আ ২ টা জিনিস আমরা দেখতে পাবো। ২ টা জিনিস আমাদেরকে দেখাবে। একটা হচ্ছে সসীম। সসীম মানে কি? সসীম মানে হচ্ছে সীমা আছে। তার মানে দশমিকের পর নির্দিষ্ট সংখ্যা থাকবে। নির্দিষ্ট সংখ্যা থাকে, তাই না? আর হচ্ছে অসীম। অসীমে কি? অসীম তাহলে দশমিকের পর কি? অসীম সংখ্যা থাকে। যেমন কি? যেমন মনে করো যে আমরা কি ধরব? 2.21 এখানে দশমিকের পর নির্দিষ্ট সংখ্যা আছে। 2.5 কিংবা 1.5 দশমিকের পর একটা নির্দিষ্ট সংখ্যা আছে। তাই না? তাহলে এটা সসীম দশমিক ভগ্নাংশ। তাহলে অসীমের ক্ষেত্রে কি হবে? অবশ্যই এখানে অসীম কোনো নাম্বার থাকবে, অসীম নাম্বার থাকবে। তাই না? তাহলে সেক্ষেত্রে আমাদের হবে অসীম। তো বোঝা গেছে? আচ্ছা, আই হোপ যে এতটুকু আমরা ক্লিয়ার। ঠিক আছে? তাহলে আমরা আরেকটু সামনের দিকে এগোই যে অসীম কি আর হচ্ছে সসীম কি? অসীমের ভিতরে আরেকটা টাইপ আছে। অসীমের ভেতরে আরেকটা টাইপ আছে। সেটা হচ্ছে আবৃত। আবৃত বা হচ্ছে পৌনঃপুনিক যেটাকে আমরা বুঝি। পৌনঃপুনিক। তো এনিওয়ে চলো আমরা সেগুলো সবগুলো একে, একে আমরা দেখে নিই। আচ্ছা। তাহলে আমরা এতক্ষণ কি বললাম? আমরা বাস্তব সংখ্যা নিয়ে আলোচনা করছিলাম এবং আমরা বাস্তব সংখ্যা কি, বাস্তব সংখ্যা কত প্রকার, অর্থাৎ যত ধরনের বাস্তব সংখ্যা আছে সেগুলোকে টোটাল কত ভাগে ভাগ করা যায়? ২ ভাগে ভাগ করা যায়, তাই না? এবং সেই ২ ভাগ কি, কি? একটা হচ্ছে আমাদের মূলদ সংখ্যা, আরেকটা হচ্ছে অমূলদ সংখ্যা। তাহলে চলো পুরোটাকে আমরা একটু বিস্তরভাবে এখানে দেখি।